আমাদের কোনো ডিভিশন হোক, এটা আমি ব্যক্তিগতভাবে আমি চাই না। আমি চাই না যে আমরা সবাই মিলে যে কাজটা করছি, সবাই মিলে যে পরিবর্তন টানছি, এই পরিবর্তনের পরে আমাদের যে ডিভিশন হবে, সংস্কারের পক্ষে সংস্কারের বিপক্ষে যে ডিভিশন হবে, এটা আমি ব্যক্তিগতভাবে চাই না। আমি চাই সবাই আলোচনায় বসি, যারা সংস্কার চায় না তাদের সাথে আমরা আলোচনায় বসি, আমরা সবাই সংস্কার করতে হবে। কারণ কি আপনারা জানেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি অনেক পুরনো পার্টি। আমরা 1971 সালে যখন আমরা দেখলাম, কি দেখলাম, আমরা পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করার পরে আমরা নতুন একটা রাষ্ট্র পাইলাম, দেশ পাইলাম। দেশ পাওয়ার পর আমরা দেশের উন্নয়নের কাজ করতে যাবো, তখন কি করলো রাজনৈতিক সরকার? রাজনীতিটাকে বন্ধ করে দিল, সংবাদপত্রকে বন্ধ করে দিল। এটা তো ঐতিহাসিকভাবে সত্য। এখন আপনিও তো বিগত সরকারের মতো চিন্তা করতেছেন আমি ক্ষমতায় গিয়ে সমস্ত সরকার সংস্কার আমি করতে পারবো। এটা বাস্তবতা না, এটা বাস্তবতা না। এটা বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি, বিগত 1971 পরবর্তী যে সরকার, এই সরকার কিন্তু পারে নাই। সরকার কি করলো? রাজনীতি বন্ধ করে, সংবাদপত্র বন্ধ করে তাকে রাজনৈতিক ক্ষমতা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে আমাদের সংস্কারের অবশ্যই আপনারা চান, আমি আশা বিশ্বাস করি, কিন্তু আপনারা চান আপনার ক্ষমতায় গিয়ে সংস্কার করবেন, এটা এত সহজ না। এখন আমরা যারা আছি, আমি জাতীয় সংস্কার জোট যারা আছে, সংস্কারের পক্ষে যারা আছে, বিপক্ষে যারা আছে, সবাই একসাথে বসে আলোচনা করে সংস্কারটা আমরা ঐক্যবদ্ধভাবে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সংস্কারটা করার পরে আমরা ধারাবাহিকভাবে আমরা নির্বাচন বা পরবর্তী যত কার্যক্রম সব মিল করার করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে চমৎকার বক্তৃতা দেওয়ার জন্য এবং অল্প সময়ের মধ্যে। কিন্তু আপনি একটা কথা বলেছেন যে সবাইকে ডেকে বসে, ডাকি তো বসে না বেশি, 100 জন ডাকলে 10 জন বসে। এটা আমার যারা সহযোগী তারা বুঝতে পারছেন। তো সুতরাং বসলে তো ভালো হতো, বসতে হবেই, তাহলে দেশের যে অবস্থা, আমরা বিচ্ছিন্ন থাকলে না বসে উপায় নাই, কিন্তু পরে বসারও সময় থাকবে না হয়তো। এখন বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত অবশ্যই ডক্টর শোয়েব আহমেদ, যুগ্ম মহাসচিব জামায়াতুল উলামায়ে জমিয়াতুল। হ্যাঁ, আপনি আপনার পার্টির পরিচয় সুন্দর করে দিয়ে কথা বলেন সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংস্কার জোট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, সবাইকে আলোচক বৃন্দ, আমি অ্যাড্রেস না করি সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে প্রথমে আমার পার্টির আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আমাদের পার্টির নাম হলো ওয়ান অফ দ্য অল্ডার পার্টিস, একমাত্র পার্টি যেটা ইংরেজ যেটা আন্দোলনে অংশগ্রহণ করেছিল, জমিয়তে উলামা ইসলাম। কিন্তু আমাদের দুঃখের বিষয় আজকে আমরা একটু নাম নিতে পারি না। আমরা যদি ইতিহাস, যে জাতি ইতিহাস বলে যায় সে জাতির সামনে কলঙ্ক আসে। জমিয়তে উলামা ইসলাম ওয়ান অফ দ্য পার্টি, যে পার্টির যে স্বাধীনতা, যে ইংরেজদের বিরুদ্ধে সরাসরি জমিয়ত অংশগ্রহণ করেছিল। আমাদের পার্টির আজকে নেতা, আমাদের সিনিয়র সভাপতি মাওলানা বর্ষিয়ান রাজনীতিবিদ মাওলানা আমাদের যে অত্যন্ত যে আব্দুর রব ইউসুফ সাহেব উপস্থিত হয়েছেন আপনাদের এই মিটিং এ। আমি মনে করি ইট ইজ দ্য মিনি পার্লামেন্ট, বিভিন্ন দলের 30 দল, ইট ইজ দ্য মিনি পার্লামেন্ট। জনগণের কথা আপনারা বলেন, এই মিনি পার্লামেন্ট থেকে আমরা যদি আমাদেরকে বাদ দিয়ে, অত আন্দোলনের বাহিরে ছোটখাটো দলকে বাদ দিয়ে তারাই ভাবতেছে আমরা ক্ষমতায় আসতেছি, এই ভাবা কোশ্চিন কালে সম্ভব হবে না যতদিন পর্যন্ত আমাদের যে দাবি, জনগণের দাবি আমরা পূরণ না করতে পারি। আপনাদেরকে আমি বলতে চাই যে জুলাই আগস্টের সময় আমি দেশে ছিলাম, বিদেশ থাকি, আমরা বাহিরে অনেক আন্দোলন করেছি। আমি জাতিসংঘে 2 বার গিয়েছি, গিয়ে আমাদের যে দেশের কথা আমরা বলেছি। সে সময় আজকে একটা সময় আসছে সম্মিলিত ভাবে কিভাবে নতুন ভাবে আমরা দেশটাকে গড়তে পারি। আপনারা যে করছেন, আমার এখানে আব্দুল আহাদ নূর ভাই, উনি তো আজকের না, আমরা দেখতাম মাওলানা মহিউদ্দিন খান সাহেব, মাওলানা মুফতি আমিনী সাহেব, উনি প্রেস ক্লাবকে সরব রাখতো। আজকে উনি আগে যে ছিলাম এই পর্যায়ে, উনি কোনো বাড়ে নাই, উনি কাজ করে জনগণের জন্য। আজকে আপনারা এই আমাদের নূর ভাই সহ যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই যে আপনাদের এটা, আমি মনে করতেছি বক্তৃতা শুনে, এটা হইল গিয়ে বাংলাদেশের মিনি পার্লামেন্ট। এটা যাতে সুন্দরভাবে আরো অগ্রসর হতে পারে। আপনাদের কথা আজকে অনেকেই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য আমরা সবাই, কিন্তু দেখা যায় আজকে যা তেলের কথা তেল, একটা কথা আছে না আমাদের দেশে, কিছু বিগেস্ট পার্টি আছে, কিছু আছে নাম বলতে চাই না, ওদেরকে ডাকে। কিন্তু আমরা যারা দেশের জন্য যারা কাজ করে, অনেকে আপনাদের মতো যারা আছেন তাদেরকে তো আজকে জিজ্ঞাসা করে না। তার কারণ হলো আমরা বৈষম্য বাংলাদেশ আর চাই না।
আমরা চাই জনগণের বাংলাদেশ, আপনাদের বাংলাদেশ, ছোট বড় যে দলটা হোক সবাইকে নিয়ে যদি আমরা একটা জাতীয় সরকার গঠন করতে পারি, জাতীয় পার্লামেন্ট দিতে পারি, তখনই আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে আবারও আসলে সময় নেই, অনেক কিছু বলার ছিল, কিন্তু ছোট্ট একটা কথা বলি। গত পরশুদিন রাত্রে ওয়ান অফ দা বাংলাদেশের একজন কোম্পানির নাম এবং আমি বলবো না, একজন এমডি, বহুত উনি রাজনীতি করে না ভাই, আমাকে বলতেছে যে আওয়ামী লীগের সময় তো ডিসি যেটা বলতো এটাই দিয়ে একজন আসতো, আর এখন আমি গত 10 মাসে আমার কাছে এইটা আসে, এ আসে, 5 লাখ দিয়ে 10 লাখ দিয়ে নেটওয়ার্ক প্রজেক্ট এটা বন্ধ। এই অবস্থা চলতেছে, শুধু একজন না, আজকে বাংলাদেশের অবস্থা পেশিসের সময় যে অবস্থা ছিল এর চাইতে ভয়াবহ রূপ ধারণ করছে। এই রূপ যদি আমরা দেখতে পাই তাহলে আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম বেঁধে যাবে। আজকে এইভাবে তারা যে আক্রোশ করতেছে বিভিন্ন দল, আমি দলের নাম নিতে চাই না, আমরা কি এর জন্য আজকে 2000 আমার ছোট শিশুরা তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতা অর্জন করেছে? এটা কোশ্চেন কানে না। এর জন্য আপনারা একটু ভাবেন আমাদের কি করতে হবে। আজকে জনগণ চেয়ে আছে আমাদেরকে, আপনাদের সামনে যারাই আছেন প্রেস ক্লাব সহ বিভিন্ন সেক্টরে আপনারা আছেন, আজকে যদি আমাদের যেই, আমি একটা কথা সবসময় বলি, যেই লাভ সেই ক্ষতি আবার যদি হয় তাহলে আমাদের যে পরিণতি, আমাদের ভাগ্য কি হবে আমরা বলতে পারছি। এর জন্য সুষ্ঠ এবং সুন্দরভাবে সবাইকে দিয়া আমরা যাতে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী বাংলাদেশ হবে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ। আমরা সব তন্ত্রের মধ্যে দেখছি, যদি আগামীতে সম্মিলিত ভাবে আমাদের ভাই যিনি চলে গেছেন, আমাদের একজন মুরব্বী, নৈতিকতার জিরো টলারেন্সের কথা বলছেন, আজকে জিরো নাই, আজকে অনেক বড় বড় আমাদের জিরো যতদিন পর্যন্ত হবে না, আর জিরো টলারেন্স একবার তো দিতে পারে ইসলামিক ওয়াই, যদি আমরা গণতন্ত্র শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি তখনই সেটা হতে পারে আমাদের জন্য কল্যাণকর। সবাইকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাকেও অনেক ধন্যবাদ। তো যেই দাও সেই কবুল, কিন্তু আমি আপনাকে ইনশাআল্লাহ আশা ভরসা দিতে পারি, যেই দেশে আবু সাইদরা আছে, মুক্তরা আছে, সেই দেশে ব্রিটিশ পারেনি, পাকিস্তান পারেনি, আওয়ামী লীগ পারেনি, হয়তো আরো কষ্ট হবে, কিন্তু এই দেশকে দেখুন, আমরা সংস্কারের কথা অনেক বলছি, সংস্কার সবচেয়ে বেশি হয়েছে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। কারণ সাধারণ মানুষ আর স্বৈরাচার চায় না, এবং ক্ষমতায় না যাওয়ার আগেই যে স্বৈরাচার তৈরি হচ্ছে সেটাও জনসাধারণের চোখে ধরা পড়েছে। জনসাধারণের চোখে আড়ালে কিছুই যায় না। আমি জিলানী ভাই খুব সংক্ষেপে, সুন্দর করে আপনাদের দল পরিচয় দিয়ে সংক্ষেপে একটু কথা বলুন। ধন্যবাদ জিলানী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে জাতীয় সংস্কার যে মহৎ উদ্যোগ, এই উদ্যোগের যে বিষয় আলোচনা সভা, জুলাই সনদ সংস্কার, বিচার ও নির্বাচন। আজকে আমি আমাদের দল বাংলাদেশ শ্রমজীবী পার্টি পিএসপি প্রতিষ্ঠাতা সভাপতি আমি লায়ন আব্দুল কাদের জিলানী। আজকে আমার এত ভালো লাগছে যে জাতীয় সংস্কার জোট কর্তৃক এত সুন্দর এবং মহৎ যে একটু আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে এখানে। এই আলোচনা সভায় আলোচক বৃন্দ সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত বিভিন্ন দলের চেয়ারম্যান, মহাসচিব, সভাপতি, সাধারণ সম্পাদক, সকলকে আমার বাংলাদেশ শ্রমজীবী পার্টি পিএসপির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারক জানিয়ে আমি আজকের আলোচ্য বিষয় শুরু করছি। আজকে জুলাই সনদ যেটি বলা হচ্ছে, এই জুলাই সনদ বাংলাদেশের যে 18 কোটি মানুষের দাবি, এই 18 কোটি মানুষের দাবিকে কখনো আমরা বিলীন হতে দিব না। এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে বর্তমান সরকারকে, তবেই আমাদের শহীদ, আমাদের সাইদ বৌদ্ধ, আমাদের সন্তান, আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি শ্রমজীবী মানুষদের
যে রক্তের বিনিময়ে আমরা নতুন করে এই বাংলাদেশকে 5ই আগস্টে কলঙ্ক মুক্ত করে নতুন বাংলাদেশ পেয়েছি, তবে জুলাই সনদের মাধ্যমে আমরা সেটি সারা বাংলাদেশে সংরক্ষণ এটি রচিত হয়ে থাকবে। এই জুলাই সনদ সংস্কারের কথা বলছেন, সংস্কার বিগত 10টি মাস হয়ে গেল আমরা কিন্তু কোনো সংস্কার দেখতে পাইনি। আমাদের এই সংস্কার করতে হবে। সংস্কারবিহীন নির্বাচন চলে যাবে। সংস্কারবিহীন নির্বাচন স্বৈরতন্ত্রের পূর্ণবাসন আমরা চাই না। কোন সংস্কার ছাড়া এদেশে কোন নির্বাচন হবে, এদেশে কোনো কিচ্ছু হতে দেওয়া যাবে না। জাতীয় সংস্কার জোট এমন একটি জোট, এদেশে সমগ্র বাংলাদেশের যত রাজনৈতিক জোট আছে, রাজনৈতিক দল আছে, সবাই আস্তে আস্তে দেখবে যে জাতীয় সংস্কার জোটে আমরা অন্তর্ভুক্ত হব এবং জাতীয় সংস্কার জোটের মাধ্যমে আমাদের এই দেশের সুন্দর একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার জন্য আমাদের যে জাতীয় সংস্কার জোট আমরা একত্র হয়েছি, এই 4টি জোট এবং 35টি রাজনৈতিক দল শুধু থাকবে না, আস্তে আস্তে এটি বিস্তার লাভ করবে এবং এই জাতীয় সংস্কার জোটের মাধ্যমে আমাদের বাংলাদেশে একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়ে যে এই বাংলাদেশের জাতীয় সংস্কার জোটে এই বাংলাদেশের সরকারকে আগামীতে পরিচালনা করবে এবং বাংলাদেশ জাতীয় সংস্কার জোট, এই জোট কিন্তু কোনোভাবেই কোনো অবৈধভাবে কোনো নির্বাচন, অবৈধভাবে কোনো সিদ্ধান্ত জোটবিহীন বা সংস্কারবিহীন কোনো নির্বাচন করতে দেওয়া যাবে না। বিচার বলছেন, বিচার কিন্তু বাংলার মাটিতে হবেই। 17 বছর 18 বছর বা 53 বছর পরে বাংলাদেশে যে দুর্নীতিগ্রস্ত বা দুঃশাসক বা খুনি বা অপরাধমূলক যা কাজ করেছেন সকলের বিচার কিন্তু এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ। বাংলার মাটিতে জাতীয় সংস্কার জোট সংস্কার করবে, এতটুকু সবাই মাথায় রাখবেন। জাতীয় সংস্কার জোট আগামীতে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য 20 কোটি মানুষের যে প্রাণের দাবি, সেই প্রাণের দাবিকে বাস্তবায়ন করবে এই জাতীয় সংস্কার জোট। নির্বাচন, আপনারা নির্বাচন দিবেন, নির্বাচন বলছে একটি দল বলছে আগামী ডিসেম্বর, বিপক্ষ দল বলছে ফেব্রুয়ারিতে এবং সরকার সেটি রোডম্যাপ দিয়েছে। আমরা এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হবে, যতক্ষণ পর্যন্ত সংস্কার না হবে, এই জাতীয় সংস্কার জোট বাংলাদেশে কোনো নির্বাচন করার মতো কোনো সুযোগ দিবে না। এই জাতীয় সংস্কার জোট যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোন সংস্কার না হবে, সংস্কার হবেই তবে জাতীয় সংস্কার জোট বাংলাদেশে সুন্দরভাবে একটি নির্বাচনের রোডম্যাপ করবে। এবং আপনাদের সকলকে আমি আমার বাংলাদেশ শ্রমজীবী পার্টির পক্ষ থেকে এবং জাতীয় সংস্কার জোটের এই সুন্দর আয়োজক এবং আমাদের বড় ভাই শ্রদ্ধাভাজন আহ্বায়ক মেজর আফসার আমিনী ভাইকে, শ্রদ্ধাভাজন ভাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে জিলানী ভাই। আমরা নেক্সট টাইম একটু বেশি সময় নিয়ে সুযোগ দেব সবাইকে। এবং আরেকটা অফার দিচ্ছি, আমি যে দায়িত্ব পালন করছি এটা যদি কেউ নিতে চান ভবিষ্যতে প্রোগ্রামের জন্য, যে এতগুলো লোকরে দিয়ে কথা বলাবেন, সেই দায়িত্বটা আমি স্বেচ্ছায় ছেড়ে দিতে চাই। আপনারা তাহলে হয়তো অনুধাবন করতে পারবেন যে সবাইকে সন্তুষ্ট করা কত কঠিন। তবে যারা বেশি বেশি কাজ করে তাদেরকে দিয়ে কথা বলানো যায় না, তেমনি একজন মানুষ রাশেদ বাবু ছুটে চলে যাচ্ছে আবার কাজের জন্য। সে আমরা যে সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়েছে পুরো ডিজাইন করেছে, উনি আমাদের সংস্কার পার্টির সাথে আছেন। আমার বইয়ের যে তৈরি হচ্ছে সবকিছু এই ছেলেটা করছে, ওর জন্য একটা তালি দেওয়া উচিত। ওর কথা বলবে না, চলে যাবে। ধন্যবাদ, থ্যাংক ইউ। এখন কথা বলবেন খুব সংক্ষেপে, আমি আশা করবো যে চিঠি পাঠাতে হবে না, আব্দুল আহাদ উল মামুন, সভাপতি বাংলাদেশ জনতা ফ্রন্ট। আবু আহাদ, ওরা তো দীপু ভাই নামে আমি চিনি। দীপু ভাই কথা বলে আবার চলে যায় না, খুব সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংস্কার জোট
আলোচনা সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সবে আমার পরিচিত আহমদ এমআর খান, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, আব্দুর রহিম, আমিন আহমেদ আফসারি, গোলাম সরার মিলন, সালাউদ্দিন চালু, আব্দুল্লাহ ইউসুফ, আবুল খায়ের সহ সমস্ত জাতীয় নেতৃবৃন্দ, আমি সবাইকে আমার দল বাংলাদেশ জনতা ফ্রন্টের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুবিজন, আজকে সংস্কার নিয়ে টানপড়ন, এটা কেন আমাদের একটু লক্ষ্য করতে হবে। একদিকে দেশপ্রেমিক জাতীয়তাবাদী জনগোষ্ঠী, আর আরেকদিকে সাম্রাজ্যবাদীদের দালাল, সেল এজেন্ট, এমএলএম কোম্পানির মালিক, যারা এদেশের ক্ষমতা নিতে চায় এবং তাদের প্রভুদেরকে সন্তুষ্ট করতে চায়। আপনারা জানেন, আজ 53 বছর এদেশ স্বাধীন হয়েছে এবং আমরা একই জিনিস দেখেছি যে অধিকাংশ সময় এই বিদেশি বুনিয়াদের দালাল, তাদের এজেন্ট এদের শাসন করেছে। আমি এমএলএম কোম্পানি কেন বলেছি? দেখেন, একটি দল দেশের স্বার্থ জলাঞ্জ দিয়ে তারা কি একটা গ্রুপ তৈরি করে। প্রথমে কি করে? একটা কেন্দ্রীয় কমিটি, তারপরে জেলা কমিটি, তারপরে থানা কমিটি, তারপরে উপজেলা কমিটি, এবং এই কমিটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেশের সম্পদ লুট করে, দুর্নীতি করে তারা সম্পদশালী হয় এবং সুযোগ বুঝে অথবা জনগণের গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন সমস্ত সম্পদ নিয়ে সে এমএলএম কোম্পানির মালিকরা এদেশ থেকে পালিয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, আগামীতে এভাবে বিদেশি বেনিয়াদের এজেন্ট, দালাল এবং ছোট এজেন্টরা আবার ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করছে এবং এখানে বাধাগ্রস্ত হচ্ছে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি, যারা দেশকে সংস্কার করার জন্য দেশের সংবিধান বা সমস্ত বাংলাদেশকে ঢেলে সাজানোর যে চেষ্টা করছে, তারা বাধাগ্রস্ত হচ্ছে। তাই আমি বলবো, আজকে ঐক্য দরকার, দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির, যারা এদেশকে একটা সুন্দর, একটা ক্ষুধা দায়িত্ব মুক্ত দেশ একটা উপহার দিতে পারে। আমি বেশি আর বক্তব্য দেবো না, এখানে আমার বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য। এখন বক্তব্য রাখবেন মোহাম্মদ মিজানুর রহমান মিজু, চেয়ারম্যান জাতীয় স্বাধীনতা পার্টি। এখান থেকে জাতীয় সংস্কার জোট কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, এখানে উপস্থিত আছেন জাতীয় জোটের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের মাননীয় চেয়ারম্যান মহাসচিব, উপস্থিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের সময়ের তাগিদে আজকের এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতি আজকে নতুন নেতৃত্ব অপেক্ষায় আছে। আমরা সকল জোট এবং সকল দল যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা নতুন রাজনৈতিক মেরুকরণ সৃষ্টি করতে পারি, তাহলে আগামী দিনে আমার মনে হয় বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি মুক্ত, ক্ষুধা দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠনে আমরা এগিয়ে যেতে পারবো। বাংলাদেশ মানুষ দীর্ঘদিন ধরে আবার নতুন নেতৃত্ব অপেক্ষায় আছে। এই জন্য আমাদের ছোট ছোট সকল রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। রাষ্ট্র ক্ষমতা নিতে হলে রাষ্ট্র এখন বর্তমান দেশের যে পেশা শক্তি এবং কালো টাকা সরাসরি এই অবস্থা থেকে আমাদের এই রাজনৈতিক দলকে জনগণের পাশে যাইতে হলে বহু অর্থের দরকার এবং রাষ্ট্র প্রশাসন যত সহযোগিতার দরকার। তা নাইলে এসব জোট এবং কোনো দলই বাংলাদেশে টিকে থাকবে না। আমরা অতীতের ইতিহাস থেকে দেখেছি। তাই আমরা উচিত হবে সকল দলকে ঐক্যবদ্ধ করে আমাদের বাংলাদেশকে নতুন নির্মাণে আমাদের এগিয়ে আসতে হবে। আজকের এই জাতীয় জোট যে ভূমিকা পালন করছে, আমি আমার দল জাতীয় স্বাধীনতা পার্টি জিএসপির পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমরা নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের কাজ করব এবং দেশ থেকে চিরতরে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব, এই অঙ্গীকার করে সবাইকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবন ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকেও। কেউ এখন আর অ্যাড্রেস করার দরকার নেই, সভাপতি বা এগুলো আমরা জানি যে উনি বলছেন। সুতরাং আমি বলব, সংস্কার হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু নির্বাচন কমিশনের সংস্কার নেই।
যে আইন আছে সেটা এখনো বলবৎ হয়েছে। আমরা বলবো বিভিন্ন রাজনৈতিক দল নতুন নতুন রাজনৈতিক সংগঠন গঠন হচ্ছে, এই প্রক্রিয়ায় নির্বাচন নিবন্ধনের জন্য আরো 2 মাস সময় বৃদ্ধির জন্য আমি আবেদন করছি এবং অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। নিবন্ধন নিয়ে অনেক কথা আছে, আমরা পরে বলবো। অ্যাড্রেস করার দরকার নেই, সরাসরি পয়েন্টে কথা বলবেন। রাজু আহমেদ খান, গ্রিন পার্টি বাংলাদেশ। রাজু আহমেদ খান, এই মাইকটা দিচ্ছি, লাইনে যেতে থাকেন, দিচ্ছি। প্রথমে কোনো অ্যাড্রেস করবো না, জাতীয় সংস্কার জোটকে এমন একটা জোট করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই যেহেতু সংক্ষেপ, খুব পিন পয়েন্টে কথা বলবো। জাতীয় সংস্কার জোট যে সংস্কারের কথা বলছে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার এবং স্বাধীনতা যেটি চলমান প্রক্রিয়া। মুক্তিযুদ্ধ ৭১ হয়েছে, ২৪ হয়েছে, মুক্তিযুদ্ধ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা দুর্নীতিকে নির্মূল করতে না পারবো। আজকে দেখেন, এই যে আমরা এসেছি ৩২ দলের ৩২ ভাই, ৩৬ করে ভাই, আমরা একে অপরকে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিমূলক কাজ করতে চাই। কেউ একজন ওই ব্রিটিশ তাড়িয়েছেন, কেউ ইংরেজ তাড়িয়েছেন, আবার ৫ই আগস্টে এই ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়েছেন। যারা ক্ষমতায় আসে তারা ভাই প্লিজ প্লিজ, যারা ক্ষমতায় আছে, ক্ষমতায় গেড়ে বসেছেন, ১৭ বছর চালিয়ে গেছেন বাগদাদের ১৪ পুরুষের সম্পত্তি রাখি। আজকে সংস্কার জোট কেন সংস্কারের দাবিতে মাঠে নেমেছে সেটা বুঝতে হবে। সংস্কার হচ্ছে নাকি? ১০ মাস কি সংস্কার হয়েছে? আজকে এই যে একজন বললেন, একজন নোবেল বিজয়ী, উনি একটা রাষ্ট্রে গেলেন, সেই রাষ্ট্রপ্রধান তার সাথে দেখা করলেন, এটা আমাদের জন্য লজ্জাস্কর। বাংলাদেশের সর্ষের মধ্যে ভূত আছে, যে ভূতগুলোকে আগে তাড়াতে হবে। দেখুন, এক একটা সময় এক একটা মানুষ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য নানান মতের নানান পথে চলেছে। আমরা শুধু ছাঁটাই বাছাই করে ডক্টর ইউনূস যেরকম একটি অন্তর্বর্তীকালীন সরকার করেছেন, কাউকে ডাকেন কাউকে ডাকেন না, বলে যে ভাই আপনার মোচ আছে না, আপনার দাড়ি নেই, আপনি আসতে পারবেন না। রাষ্ট্র ইস্যুতে সরকারকে সঠিক পথে প্রচারিত করতে হবে। প্রত্যেকটি রাজনৈতিক দলকে ডাকা উচিত। আপনার জায়গা বাসার অভাব হয়ে গেছে, আপনার মুরগির ঘরের মধ্যে আলোচনা করেন, আপনার স্টেডিয়ামে আলোচনা করেন, মানে সম্মেলন কেন্দ্রে আলোচনা করেন। মানে যদি ১০০-১৫০ রাজনৈতিক দল থাকে, প্রত্যেকের মতামত দেবার এবং মতামত নেওয়ার অধিকার আছে। বাংলাদেশ তো কোনো মানে ফ্যামিলি প্যাকেজিং না, এটা তো পরিবর্তন না। বাংলাদেশ কোনো প্রাইভেট কোম্পানি না, বাংলাদেশ সবার। বাংলাদেশ খেতে খাওয়া মানুষের, না খেয়ে থাকা মানুষের, শ্রমজীবী কর্মজীবী মানুষের। এই দেশে যারা রাজনীতি করে না বলে, সেই বেটাও রাজনীতি করে, কারণ রাজনৈতিক প্রভাব মুক্ত কেউ নয়। শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে রাজনীতি যদি ঠিক মতো পরিচালিত না হয়, সেখানে আমাদের ক্ষতিগ্রস্ত। আজকে ভ্যাকসিন নাই, করোনা আতঙ্কের হাত চালিয়ে দিচ্ছে। আমরা অনেক জায়গায় কাজ করি, পলিটিক্স ক্লাব, গ্রিন পার্টি বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন নাই, কত হাজারে ৫ গুণ করোনায় মানুষ মারা যাবে। প্রস্তুতি আছে, আমরা শুধু ক্ষমতা চাই, ভাই আমার ক্ষমতা দাও। কিন্তু দায়িত্ব পালন করেন কয়জন? আজকে দেখেন, আমরা সবাই মিলে বসেছি, কেউ আছি, আমরা যেখানে যার যোগ্যতা অনুযায়ী আমরা কথা বলবো। ১ মিনিটের মধ্যে কতটুকু কথা বলবো? আমরা তো 50 সেকেন্ড শেষ, 10 সেকেন্ডে আমি শেষ করবো। কিন্তু একটি কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার থাকতে হবে। যে রাষ্ট্র ব্যবস্থা ১৭ বছরে অক্টোপাসের মতো আমাদেরকে চেপে ধরে রেখেছিল, সেটাকে উৎখাত যারা করেছে, তাদের জুলাই সনদ দেবেন না, নাকি কুত্তা বিড়ালের মতো দাপড়ে দিবেন পরে? বাংলাদেশের মানুষ সুযোগ সন্ধানী, যারা একবার ক্ষমতায় আসে তারা অতীতকে ভুলে যায়। এদের স্বাধীন হয়েছে ৭১, এদের স্বাধীন হয়েছে ২৪-এ, এবং এই স্বাধীনতার প্রক্রিয়া চলতে থাকবে। গ্রিন পার্টি বাংলাদেশ আপনাদের সাথে আছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আপনারা যদি আবার ওই পরিবর্তনের বলয়ে আপনারা যদি আকৃষ্ট হন, ক্ষমতার লোভ, টাকা পয়সার লোভ। ৩ মাসে ৫,০০০ কোটিপতি হয়ে গেছে, আর ফকির হয়ে গেছে কোটি কোটি মানুষ। কৃষি লাইনের পিছনে মধ্যবিত্ত লাইন দেখলে আপনারা বুঝতে পারবেন কত মানুষ গরিব হয়ে গেছে। আসেন, রাষ্ট্র সংস্কারের জন্য এই পিন পয়েন্টে আমরা কথা বলি। কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কারা কারা দুর্নীতি করছে, গায়ে ধরে দেশ থেকে বের করে দিতে হবে। যদি শক্তিশালী একজন সেনাবাহিনীর কর্মকর্তা হাল ধরেছে, তাকে সংস্কার করছে, তার এই নীতি নির্ধারণী সিস্টেমের মধ্যে আমাদের আসতে হবে। আজকে এই জোটের যিনি কি বলে মূল যে সঞ্চালক, মূল যে কি বলে এয়ার খান, উনি তো সিট পাচ্ছেন না, উনি তো স্পেস পাচ্ছেন না। আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে শাসন
প্রকৃত শাসন ব্যবস্থা প্রকৃত কায়েম করতে হলে বাংলাদেশের ডোর টু ডোর আমাদের যেতে হবে। এই যে আফসার ভাইয়ের নেতৃত্বে এই যে সংস্কার জোট যে কাজটা করবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারলে শুধু চেয়ারের লোক দেখালে কাজ হবে না। আসলে একসাথে কাজ করি, আমরা মাঠে থাকি, ঢাকা শহর সহ প্রত্যন্ত অঞ্চলে আমরা যাই। এই যে বিদগ্ধ রাজনীতিবিদরা তাদের মাথার মধ্যে স্কেচ করা আছে, ফর্মুলা আছে, কিন্তু এটাকে কার্যক্ষেত্রে মানে বাস্তবায়ন করতে হবে। বিএনপির পক্ষ থেকে রাজু আহমেদ খান আর কিছু বলতে চান না, আগামী দিনে সময় পেলে বিস্তরভাবে আলোচনা করবেন। ইনশাআল্লাহ সময় দেওয়া হবে। অত্যন্ত সুন্দর উত্তেজক বক্তৃতা শুনলাম এবং আমরা শুনতেই থাকবো। তো আপনাদের অবগতির জন্য বলছি যে অনুষ্ঠানটা লাইভে যাচ্ছে, সুতরাং আমরা এতক্ষণ যতটুকু সহযোগিতা করেছেন শেষ পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা যেন শেষ করতে পারি এবং সবার কথা শুনতে পারি। সমস্যা নাকি ভালো দিক জানি না, আমরা যাদের দাওয়াত দিয়েছিলাম তাদের সাথে আরো বন্ধু বান্ধব মানে আরো দল এসেছে। এখানে কিন্তু শুধু এই 35টা দল নয়, এই 35 দলের বাহিরে অনেক দল আছে, বরঞ্চ 35 দলের চেয়ে ওদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, কারণ ওনারা আমাদের ওই সূর্যের আলোটা হয়তো কিছুটা দেখেছেন, এই জন্য আগ্রহ নিয়ে এখানে এসেছেন। তো ওনাদেরকে সহায়তা করলে ওনারা অবশ্যই আমাদের সাথে আমাদের সংগ্রামে যোগ দেবে। তবে এখানে যারা আছে এই 35টা দল বা এই ছোট ছোট দল যেটা বলা হয়, আসলে দল ছোট বলতে কিছু নেই। বড় দল কখন ছোট হয়ে যায় রাতারাতি সেটা আমরা কেউ জানি না, আবার একটা ছোট দল কখন বড় হয়ে যাবে তাও আমরা জানি না, শুধু উদ্যোগের ব্যাপার। আমরা উদ্যোগ নিয়েছি বাংলাদেশ সংস্কার পার্টির পক্ষ থেকে, সহযোগিতা পেলে এই জাতীয় সংস্কার জোটই এই জাতিকে পরিবর্তন করে নতুন বাংলাদেশ গড়বে ইনশাআল্লাহ। এখন বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত সরদার মোহাম্মদ আব্দুল সাত্তার, চেয়ারম্যান গণ অধিকার পার্টি। আছেন? আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, অসুবিধা নাই। আমি এখন আমাদের একজন বিশেষ অতিথি শেখ সালাউদ্দিন সালু, চেয়ারম্যান ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি, ওনাকে বক্তব্য রাখার জন্য বলছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ জাতীয় সংস্কার জোটের আলোচনা সভার সভাপতি, বিশেষ অতিথি এবং জাতীয় জোটের দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। আপনারা জানেন জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এবং ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট সরকার পতন হয়। আপনারা জানেন যারা এই সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু সব মেহনতি মানুষ, ছাত্র জনতা এবং এই দেশের কৃষক শ্রমিক জনতা সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অনেকে শহীদ হয়েছেন, অনেক আহত অবস্থায় হাসপাতালে এখনো চিকিৎসাধীন আছে, কিন্তু আন্দোলনের পরে এখন কিন্তু তাদের খোঁজ খবর নিচ্ছে না। অনেকেই আত্মহত্যার হুমকিও দিচ্ছে যে এর থেকে মরে যাওয়া ভালো। আপনারা অনেকেই জানেন, পত্রিকাও দেখেছেন। আমি শুধু যেহেতু এটা একটা আলোচনা সভা সংস্কার জোটের জন্য, সংস্কারের জন্য বলতে চাই যে জুলাই সনদ খুব দ্রুতই জুলাই মাসে পাস হওয়া উচিত। কি কারণে? এই যে যারা জাতীয় শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাতের জন্য, তাদের ঈদের জন্য এবং যারা হাসপাতালে আছে তাদের চিকিৎসার জন্য, স্বাস্থ্য সেবার জন্য জুলাই সনদ দ্রুত পাস হওয়া উচিত। বন্ধুগণ, আপনারা জানেন যে আন্দোলনের পরে যখন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, জনগণ খুব আশা নিয়ে ছিল যে কিছু একটা পবিত্র হবে বাংলাদেশে। কিন্তু উনি যখন সংস্কার কমিটি করলেন, 6-7টা কমিটি, তখন মানুষ আরো আশাবাদী হয়েছিলেন।
কিন্তু আজ 10 মাসে কিন্তু তার কোনো লক্ষণ আমরা দেখতে পাই না। মানুষ এখন হতাশা ভুগছে, কারণ যারা আন্দোলন করেছে তারা একটা গ্রুপ, যারা আন্দোলনের সাথে সহযোগিতা করেছিল, যারা তখন বলেছিল যে আমরা আন্দোলনের সাথে সরাসরি জড়িত না, কিন্তু এখন তারা বলছে তারা মাস্টার মাইন্ড, একজন মাস্টার মাইন্ড হচ্ছে। আমরা তাতে কোনো আপত্তি নাই, কিন্তু সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে, কিন্তু জুলাই সনদ এবং বিচার ব্যবস্থা এটা খুব দ্রুত হওয়া উচিত। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই, নির্বাচনের দরকার। আমি বেশি সময় নেব না, যেহেতু অনেক বক্তা আছেন, শুধু এইটুকুই বলতে চাই যে যারা এই আন্দোলন করেছে তারা কিন্তু এখন হতাশা আছে, যারা শহীদ হয়েছেন শহীদ পরিবার হতাশা আছে, যারা হাসপাতালে আছেন তারাও হতাশায় আছে। কি কারণে? তাদের মূল্যায়ন হচ্ছে না। তাই দ্রুত জুলাই সনদ গেজেট করা উচিত। জুলাই সনদের মাধ্যমে দেশের যারা সম্মুখ যুদ্ধ ছিল তাদের সে আত্মমর্যাদা স্বীকৃতি দেওয়া উচিত। বন্ধুগণ, আপনারা জানেন যে আমাদের সেনাবাহিনীর একটা আস্থার স্থল। সেনাবাহিনীর প্রধান একটি বিষয় অ্যাড্রেস করছে, একটা হচ্ছে নির্বাচন, আরেকটা হচ্ছে মানবিক করিডোর, আরেকটা হচ্ছে পোর্ট, আরেকটা হচ্ছে মব জাস্টিস। তিনি খুব দৃঢ়তার সাথে বলেছিলেন যে মব জাস্টিস বন্ধ হওয়া উচিত, এবং তার মব জাস্টিস কিন্তু এখন বন্ধ হয়েছে। একদম লাস্ট যেটা আপনারা দেখেছেন রংপুরে যখন আর্মি আসে মব জাস্টিস বন্ধ করেছে, এরপর কিন্তু বাংলাদেশে আর কোথাও মব জাস্টিস নাই। তাই কোন সরকার প্রধান, কোন মানুষ যদি সত্যিকার চায় যে এটা বন্ধ হোক, দুর্নীতি বন্ধ হোক, তাহলে দুর্নীতি কিন্তু বন্ধ হবে, কিন্তু কেউ সিরিয়াসলি চায় না। মব জাস্টিস চাইছে বন্ধ হোক, মব জাস্টিস বন্ধ হয়েছে। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের দুটি দল আছে, বড় দল, যারা স্টেক হোল্ডার, তারা যা চায় তাই হয়। আগে আওয়ামী লীগের সাথে যারা 14 দল ছিল, তারা যা চাইতো তাই হইতো, তারাই গণভবনে যেত, তারা বঙ্গভবনে যেত। এখন যারা বড় দল বিএনপি, তাদের সাথে যে 18 দল আছে তারাই যমুনায় যায়। এখানে 35টা দল সহ জোট 44টা আছে, এর থেকে ছোট দল যমুনায় যাচ্ছে, কিন্তু এই 39টা দলের কেউই কিন্তু যমুনায় যেতে পারছে না, দাওয়াত পাচ্ছে না। শুধু কি ওই 30টা দলে বাংলাদেশে সবকিছু নিয়ন্ত্রণ করে? এই 30টা দল কি সবকিছু আলোচনা করে সংস্কার করে? ঐক্যমত সংস্কার কমিশনের ডক্টর আলী রিয়াজকে বলতে চাই, আপনি কাদের সাথে সংস্কার করেন? এক দল যা বলে 29টা দল তাই করে। একটা কঠিন কথা বলতে চাই না, একজনের ডাক দিলে 19 জনে সে একই ডাক বলে, ইয়েস, কোন আলোচনা নাই, উনি যা বলতেন ওটাই সঠিক। কিন্তু আরো দল বাংলাদেশে আছে, 50টা নিবন্ধিত দল, 14 দলের সাথে 6টা দল ছিল নিবন্ধিত, বা 7টা দল ছিল, এর বাদ 43টা দল আছে। আপনারা ওখানে কয়েকটি নিবন্ধিত দল যায়? আপনি কয়েকজন নিবন্ধিত দলকে দাওয়া দিয়েছেন? কাকে কাকে ডাকে দেখেছেন? কারণ তারা কিন্তু আমার বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনার সুনামগঞ্জ থেকে পাতুলিয়া পর্যন্ত আমার লোক আছে, ওই আমাদের তো ডাকেন নাই। আপনারা ঘুরে ফিরে আমি আর আমার মামুন, আর কেউ নাই। আমি তাই বলতে চাই বন্ধুগণ, আপনারা জানেন যে এই বড় দুটি দল দুটো বলয় সৃষ্টি করছে। এই দুটির বাইরে একটা তৃতীয় শক্তি আবির্ভাব হওয়া উচিত। মরহুম জাতীয় নেতা শেখ শওকত হোসেন মিলু একটা তৃতীয় শক্তি, বিকল্প শক্তি সৃষ্টি করতে চেয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি এনপিপি সৃষ্টি করেছিলেন। তার একটা স্লোগান ছিল মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা। আমরা হাঁটি হাঁটি পার করে বাংলার 64 ডিস্ট্রিক্ট আমাদের কমিটি আছে, 64 ডিস্ট্রিক্ট 140টা 50টা উপজেলা আমাদের কমিটি আছে। বন্ধুগণ, আমি বলতে চাই যে এই স্লোগানের ভিত্তি করে এই 34টি দল, 4টি জোট বা 5টি জোট, 39টি দলের কাছে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা তৃতীয় শক্তি সৃষ্টি করি, যা বাংলায় কাজ করতে পারি জনগণের স্বার্থে। যারা ক্ষমতায় যায়, আপনার সংস্কার বলতেছেন। 1991 সালে কিন্তু 3 দলের জোট হয়েছিল, 3 জোটের রূপরেখা হয়েছিল এবং সিগনেচার হয়েছিল। ক্ষমতায় যায় কি সেই 3 রূপরেখা বাস্তবায়ন করেছে কেউ? যারা 91 সালে আন্দোলন তারা বুঝবেন, যারা ক্ষমতায় তখন গিয়েছিল তারা কিন্তু 3 জোটকে রূপরেখাকে ভুলে গিয়েছিল, কোনো বাস্তবায়ন করে। এখন যত সংস্কার আপনারা করেন না কেন, যে ক্ষমতায় যাবে সেই সংস্কার যদি সে না মানে কিচ্ছু করার নেই। আইন সবই আছে, কিন্তু আইন কেউ মানছে না। দেশে যে মব জাস্টিস শুরু হচ্ছিল, সেটা যদি সেনা প্রধান কঠোর অবস্থায় দমন না করতো, এই মব জাস্টিস আরো চলতো।
বাসায় বাসায় ঢুকে বলতেছে আমাকে আওয়ামী লীগ করো, আমাকে লীগ করো, আমাকে টাকা দাও, নয় তোমাকে পিটান দেবে, পিটান দেবে, মরছে, এরকম লুটপাট হয়েছে। কিন্তু সেনাবাহিনী প্রধান চেয়েছে, বন্ধ হয়েছে। তাই আমি আমার দল পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে সেনাবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনি কঠিন হন, এবং সাথে সাথে প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আপনি দুর্নীতির ব্যাপারে কঠিন হয়। এই দেশ সীমাহীন দুর্নীতি চলছে, যার কোনো শেষ নাই। পরিশেষে আমি বেশি বক্তব্য দেবো না, অনেক লোক আছে, মানে ধৈর্য সময় সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমি শুধু সবাইকে অভিনন্দন জানিয়ে বলতে চাই, আসুন আমরা সবাই মিলে এখানে যারা আছেন, ছোট দল বড় দল সব মিলে একটা তৃতীয় শক্তি সৃষ্টি করি, যার পরিপ্রেক্ষিতে আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি এবং বিভাগীয় ভাবে এই সম্মেলন কমিটি করতে পারি এবং ডিস্ট্রিক্ট ভাবে আমরা মিটিং করতে পারি। তার একটা রোড ম্যাপ আমি মিলন ভাইয়ের কাছে বলবো যে মিলন ভাই আপনি একটা রোড ম্যাপ দিন, যাতে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শেখ শওকত হোসেন খুদা হাফেজ। ধন্যবাদ আপনাকে। শেখ সালাউদ্দিন সালু, চেয়ারম্যান ন্যাশনাল পিপলস পার্টি, আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর বক্তব্য রেখেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। যদি উনি আমাদের জোটভুক্ত নয়, কিন্তু বক্তৃতায় মনে হলো আমাদের জোটেরই লোক। যাই হোক, উনি তৃতীয় শক্তির কথা বলেছেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার পাশে যে সাবেক মন্ত্রী বসে আছেন এবং সালু ভাইদের মতো লোকরা যদি আসেন, এটা হবে বাংলাদেশের প্রথম শক্তি। আমি আবার রিপিট করছি, আপনারা যদি এই সংস্কার জোটটিকে একত্রিত রাখতে পারেন, আর ইলেকশন হয়ে গেলে কিন্তু সংস্কার শেষ হবে না। বাংলাদেশ সংস্কার পার্টি যে উদ্যোগ নিয়েছে, সেখানে আপনারা আসলে এই জাতীয় সংস্কার জোটকে আমরা বাংলাদেশের 1 নম্বর জোটে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। কারণ এই জোটের উদ্দেশ্য মানুষের সেবা করা, এবং এই জোটের উদ্দেশ্য নয় টাকা দিয়ে পকেট ভারী করা, গাড়ি কেনা এবং টাকা পাচার করা। এই একটি লোক ওরকম এখানে নাই। এখানে হলো একদম একেবারে পোর খাওয়া মানুষ, এবং ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে যারা, তাদেরকে আমরা একত্রিত করছি। আপনাদের সহযোগিতা চাই। এখন বক্তব্য রাখবেন আরো একজন বয়োজ্যেষ্ঠ মানুষ এবং বয়োজ্যেষ্ঠ দল। বাংলাদেশ জন্মের আগেই সেই দল হয়েছে, জনাব আবুল খায়ের, মহাসচিব বাংলাদেশ মুসলিম লীগ। জনাব আবুল খায়ের, জনাব আবুল খায়ের লিখেছেন এখানে, কাজী লিখে নিলাম। উনি অনেক আগে এসেছেন, দুঃখিত আপনাকে অনেক। আমি ধন্যবাদ থাকতে পারবো। আসলে আমার একটা প্রোগ্রাম আছে দলের, আমি দলের প্রোগ্রাম শুধু বিব্রত যাতে আমি বিব্রত না হই, আপনার জোর যাতে বিব্রত না হয়, বা আমরা উপস্থিত যারা আছি অনেকেই প্রোগ্রাম আছে, শওকত মাহমুদ চলে গেলেন, আমাকে বলে গেলেন আসলে ব্যস্ততা কত বেশি। আমার একটা ব্যস্ততা আছে। এখনো অনেক সম্মানিত বক্তা মিলন ভাই আছেন, বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের সিনিয়র সহসভাপতি, আমার ভাই আব্দুল ইউসুফ সাহেব সহ অসংখ্য, ওই খান মজলিস ভাইকে দেখছি ওকে যাচ্ছে। আমি আপনাদের ধন্যবাদ যে আমি আবর্তিত ছিলাম না, আমাকে বিশেষ অনুরোধ করছিল। আমি একটা লোককে খুবই বেশি ভালোবাসি দীর্ঘদিন সময় থেকে, এটা হলো ডক্টর ইয়ার খান। উনি গত 3 দিন আমাকে বলেছে আমাদের এমন একটা অনুষ্ঠান। তো আমাকে এর আগে কিন্তু মেজর সাহেব অনেক দাওয়াত দিয়েছিল অনেক অনুষ্ঠানে, আমি খবর চাই আপনার কাছে, আমি দাওয়াত পেয়েছিলাম। মাঝে মাঝে আপনার এবার না পেলেও আগে আমি আসতে পারি, হয়তো আপনি সেজন্য দেন নাই, এটা কোনো বিষয় নয়। জাতীয় সংস্কার জোটের এই মুহূর্তে অনুষ্ঠানে সম্মানিত অসংখ্য অতিথি, জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের যেসব নেতা, আমি আপনার 35 দলের নেতার মধ্যে কমসে কম 20 জন আমার ছোট ভাই বা বন্ধু, আমরা একসাথে আড্ডা করি, চা খাই দীর্ঘ সময় থেকে। আমি অনেকগুলো সম্মানিত বক্তার বক্তব্য শুনেছি, অনেক মূল্যবান বক্তব্য দিয়েছেন। শওকত মাহমুদ ভাই চলে গেছেন, আমি জানি না মিলন ভাই ওনাকে আমার ধন্যবাদটা পৌঁছাবেন কিনা। উনি কিছু কথা বলেছেন, উনি যে বক্তব্যটা আপনাদের কাছে দিয়ে গেছেন, আমি 100% ওনার বক্তব্যের সঙ্গে একমত, একেবারে হুবহু ওনার বক্তব্যের সঙ্গে আমি একমত। যেটা শওকত ভাই চলে গেছেন, এই ধন্যবাদটা দেবেন, যে আমি ধন্যবাদ দিচ্ছি।
আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, মেজর সাহেব আপনাকে অভিনন্দন জানাই। দুঃখের সঙ্গে একটা কথা বলতে হবে, 17 বছর সকল রাজনৈতিক দল আমরা আন্দোলন করেছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে, আমরা সফল হইনি বা আমরা এই সরকারকে পরাস্ত করতে পারিনি। ছাত্র জনতা, কোমলমতি শিশুরা, আমাদের নাতিরা, আমাদের ছেলেরা রাজপথে এসে জীবন দিয়েছে। 10,000-এর মতো মানুষ মারা গেছে আপনারা জানেন, এবং 20,000 লোকে পর্যন্ত আহতের একটা লিস্ট জাতির কাছে আছে যারা আহত হয়েছে। সম্পদের পরিমাণ অবরুদ্ধ করতে হয়েছে। এমন এক জায়গায় আমার বাড় এবং সেখানকার অবস্থা প্রত্যক্ষদর্শী যারা যাত্রাবাড়ি এলাকা আমার বাড়ি, এই এলাকার পরিস্থিতি কি ছিল এবং আমরা কি অবস্থায় ছিলাম, কি জনতায় করেছে, আমরা কি করেছিলাম, এটা ভাষায় প্রকাশ করে কাকে বোঝানো যাবে না। সংবাদপত্রে যা লিখছে তার একানো আসেনি। আমি বিনয়ের সঙ্গে, আমি মূল্যবান সময় আপনাদের নষ্ট করবো না। আমি জানি আপনাদের চোখের অনেক দাবি যাদেরকে চিনি, অন্তত 10 জনকে দেখছি আপনাদের দলের, আপনার দলের নেতারা এখনো বক্তব্য দিতে পারেননি। আজকের যে সংস্কারের, জাতীয় সংস্কারের বিষয়ে জোরতে কথা হচ্ছে, এমন চিন্তা চেতনার জন্য আপনাদের ধন্যবাদ। দেশে ইতিমধ্যে বিপ্লব ব্যক্তি হয়ে গেছে, সকলে স্বীকার করেন। খুব ইনিয়ে বিনিয়ে হলে প্রশ্নটা আসছে, ভারত বিভক্ত না হলে বাংলাদেশ হতো না। এই সত্য জাতির সামনে প্রমাণ হয়েছে যে 47 সালে যদি ভারত বিভক্ত করার হবে না হতো। আমি যে দলটি বিলং করি, এই দলের নেতৃত্বে 41 বছর লড়াই করে আমরা এই দেশকে বিভক্ত করতে পেরেছিলাম। আমাদের 1 কোটি লোক সেদিন মারা গিয়েছিল ভারতবর্ষ ভাঙার জন্য। এটা কোনদিন না বলেছে আমি বলিনি। সংস্কার 5 অগস্ট শেষ হয়ে গেছে। আপনারা লিখতে পারেন, আপনারা নোট নিতে পারেন। বাংলাদেশ মুসলিম লীগের পক্ষ থেকে আমরা সেদিন বলেছিলাম যে এটি একটি বিপ্লব হয়েছে। এই বিপ্লবের সরকার বিপ্লব ধারণ করে 72-এর প্রণীত সংবিধান, যে সংবিধানের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা হচ্ছে, যে সংবিধান জনগণের অধিকার সংরক্ষণ করে নেই, 72-এর যে সংবিধান জনগণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং ভারসাম্য রক্ষা করতে পারেনি, এই সংবিধান বাতিল করে পৃথিবীর অন্যান্য দেশে যে বিপ্লব হয়ে গেছে তার চেতনা ধারণ করে একটি জাতীয়